আসসালামু আলাইকুম एवरीवन। আজকে আমরা এইচএসসি অ্যাটমিক মডেল এন্ড নিউক্লিয়ার ফিজিক্স এই চ্যাপ্টারের 6 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে 5টা লেকচার কমপ্লিট করে ফেলছি। বিগত লেকচারগুলোতে আমরা এই অধ্যায়ের বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে ডিটেইলসে আলোচনা করছিলাম এবং সেই কনসেপ্টগুলো সম্পর্কিত যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথ প্রবলেমগুলো আমরা সলভ করছি, তাই না ভাই? এর ধারাবাহিকতায় আজকে শুরু করব আমরা আমাদের 6 নম্বর লেকচার। এই লেকচারে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা আমি অলরেডি লিখে রাখছি। সেটা কি ভাই? তেজস্ক্রিয়তা। কি নিয়ে আলোচনা করব ভাই? আমরা তেজস্ক্রিয়তা। এই অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে তেজস্ক্রিয়তা। তো আমরা দেরি না করে আমরা শুরু করব আমাদের আজকের লেকচার। লেকচারটা শুরু করার পূর্বে আমরা আগে এই অধ্যায়ে একটা খুব ছোট এবং সাধারণ ম্যাথ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই প্রশ্নটা আমি অলরেডি লিখে রাখছি। এখানে বলা হচ্ছে কোন তেজস্ক্রিয় পদার্থে 10 দিনে ক্ষয় হয়ে আদি অংশের 1/3 অংশ 5 দিনে কতটুকু অংশ ক্ষয় হবে সেটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে? তো মনে করো আমি এখন অ্যানসার করব। আমরা ধরে নিলাম আদি অংশ মানে আদিতে যে অংশটা ছিল সেটা হচ্ছে n, ঠিক আছে? এখানে বলা হচ্ছে 10 দিনে ক্ষয় হয়ে আদি অংশের 1/3 অংশ 5 দিনে কতটুকু অংশ ক্ষয় হবে সেটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আমরা খুব সহজে ঐকিক নিয়মে করে ফেলতে পারি, তাই না? কিভাবে? এখানে বলা হচ্ছে 10 দিনে ক্ষয় হয়ে এত অংশ, 10 দিনে ক্ষয় হয়ে এত অংশ, একদিনে ক্ষয় হয়ে কত অংশ, 5 দিনে ক্ষয় হয়ে কত অংশ। আমরা খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারি, ঠিক আছে? খুব সহজ একটা অঙ্ক, তাই না ভাই? তাহলে আমি অ্যানসার করব। এখন কি লিখবো? 10 দিনে ক্ষয় হয় ইকুয়াল টু আদি অংশের 1/3 অংশ মানে n0/3, ঠিক আছে? অতএব একদিনে ক্ষয় হয় n0/3 ইন্টু 10। আমি জাস্ট অতি সাধারণ এবং সিম্পল একটা নিয়ম মানে ঐকিক নিয়মে অঙ্কটা করার চেষ্টা করতেছি, ঠিক আছে? অতএব 5 দিনে ক্ষয় হয় ইকুয়াল টু n0 ইন্টু 5, নিচে হচ্ছে 10 ইন্টু 3 মানে 5 দিয়ে 10। অতএব n0/6 অর্থাৎ আদি অংশের 1/6 অংশ। এটাই আমাদের অ্যান্সার। বুঝা গেছে ভাইয়া? খুব সহজ একটা অঙ্ক, তাই না? মানে এখানে শুধু বলছে 10 দিনে ক্ষয় হয় এত অংশ, 10 দিনে ক্ষয় হয় আমরা লিখছি এত অংশ, একদিনে ক্ষয় হয় এত অংশ, অতএব 5 দিনে ক্ষয় হয় n0/6 অর্থাৎ আদি অংশের 1/6 অংশ। বুঝা গেছে? খুব সহজ এবং সাধারণ একটা অঙ্ক, ঠিক আছে ভাইয়া? কিন্তু আমি যে অঙ্কটা এই নিয়মে করলাম সেটা কি ঠিক আছে? অঙ্কটা কি ঠিক আছে ভাইয়া? অঙ্কটা ভুল, ঠিক আছে? কেন? আমি তো ঠিক লিখছিলাম, তাহলে ভুল হলো কেন? আমাকে বলছে 10 দিনে এত অংশ, আমরা লিখছি একদিনে এত অংশ, অতএব 5 দিনে এত অংশ। এখানে তো কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, তাই এটাই আমাদের মনে হচ্ছে, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে তেজস্ক্রিয়তার যে ম্যাথগুলো সেটা ঐকিক নিয়মে হবে না। আমি বললেই হবে না, না। আমি একটা খুব সহজ সাধারণ একটা উদাহরণের মাধ্যমে যদি তোমাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে মনে করো, আচ্ছা উদাহরণটা আমি কি দিব? আচ্ছা মনে করো আমরা যারা ম্যাচে মানে আমরা যারা পড়াশোনা করি তাদের বেশিরভাগ আমরা ম্যাচ বা বাসা ভাড়া নিয়ে বাইরে থাকি, তাই না ভাই? মাসের শুরুতে যখন আমাদের বাসা থেকে টাকা দিয়ে পাঠাই তখন আমাদের ভাবভঙ্গি কেমন থাকে ভাইয়া? আমাদের মনে হয় আমরা দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, তাই না? মানে ইলন মাস্কের ছোট ভাই, এরকম আমাদের ভাবভঙ্গি থাকে, তাই না ভাইয়া? মানে মাসের শুরুতে আমরা এমন ভাবে ভাবভঙ্গি দেখাই বা আমাদের এমন মনে হয় যে আমরা ইলন মাস্কের ছোট ভাই, ঠিক আছে? কিন্তু সময় যাওয়ার সাথে সাথে যখন মাসের মাঝামাঝি সময় চলে আসে বা শেষের দিকে, তখন আমরা আবার কি হয়ে যাই? গরিব হয়ে যাই, তাই না? আচ্ছা, আমি এই কথার দ্বারা এটা বুঝাইতে চাচ্ছি যে যখন আমাদের মাসের শুরুর দিকে বাসা থেকে টাকা দিয়ে পাঠাই তখন আমার হাতে বেশি মানে আমাদের হাতে বেশি পরিমাণে টাকা থাকার জন্য আমাদের খরচ বা ব্যয়ের পরিমাণটা বেশি হয়, মানে আমরা বেশি পরিমাণে ব্যয় করি, তাই না? মাসের মাঝামাঝি বা শেষের দিকে আমাদের হাতে টাকা কমে যায়, তখন আমরা যে হারে ব্যয় করি সেটা প্রথমের দিকের তুলনায় অনেক কম, তাই না? এমনটাই তো হয়, তাই না? আমরা যারা বেঁচে থাকি তাদের সাথে তো এমনটাই ঘটে, ঠিক আছে ভাইয়া? আমি বলতে চাচ্ছি যখন আমাদের কাছে বেশি পরিমাণে টাকা থাকে তখন আমরা বেশি পরিমাণে ব্যয় করি, যখন কম পরিমাণে টাকা থাকে কম পরিমাণে ব্যয় করি। মানে আমাদের যে ব্যয়ের হার
কি বললাম ভাই, আমাদের যে, আচ্ছা এই অঙ্কটা ভুল গেছে, আমি মুছলাম এটা। আমাদের যে ব্যয়ের হার, আমাদের যে ব্যয়ের বা খরচের হার, সেটা হচ্ছে আমাদের কাছে কি পরিমাণ টাকা রয়েছে তার উপর নির্ভর করে, তাই না? অর্থাৎ আমাদের ব্যয়ের হার আমাদের কাছে বিদ্যমান টাকার সমানুপাতিক। কি বললাম? ব্যয়ের হার হচ্ছে মানে আমাদের ব্যয়ের যে হার সেটা হচ্ছে অবশিষ্ট টাকার কি ভাই সমানুপাতিক। মনে করো মাসের শুরুর দিকে আমাদের 10,000 টাকা দিল বাসা থেকে, ঠিক আছে? এখন এই শুরুতে আমরা যে পরিমাণ ব্যয় করব, মাসের শুরুতে আমাদের বাসা থেকে মনে করো 10,000 টাকা দিছে, যে পরিমাণ আমরা ব্যয় করব, মাঝামাঝি সময়ে মনে করো এই টাকাটা খরচ হয়ে 5,000 হয়ে গেল, ঠিক আছে? মানে এটা ছিল শুরুতে, মাসের শুরুতে, এটা মাঝামাঝি, আর শুরুতে মনে করো 10,000 দিল বাসা থেকে, আমরা যে পরিমাণ ব্যয় করি, মাঝামাঝি সময়ে এই পরিমাণটা আমাদের ব্যয় করার পরে 5,000 হয়ে গেছে। তাহলে কি আমরা একই ব্যয় করবো? হ্যাঁ, যখন 10,000 ছিল তখন যেভাবে ব্যয় করতাম, 5,000 হওয়ার পরে আমরা নিশ্চয় আগের মতো ব্যয় করব না, কি করব? কম ব্যয় করবো, তাই না? কেন? টাকা কমে গেছে, আমার ব্যয়ের পরিমাণও কমে গেছে। এখন শেষের দিকে মনে করো আমাদের 1,000 টাকা শুধুমাত্র অবশিষ্ট আছে। তাহলে আমি 5,000 থাকার সময় যে পরিমাণ ব্যয় করতাম, এখন যে 1,000 আছে, তাহলে কি আমি এই সম পরিমাণ ব্যয় করবো এখন? অবশ্যই না। অবশ্যই করব কি না? অবশ্যই আমি 5,000 টাকা থাকার সময় যে ব্যয় করতাম, 1,000 টাকা থাকাকালীন একই ব্যয় আমি করবো না, আরো কম পরিমাণে আমি ব্যয় করব, তাই না ভাইয়া? আমি এটাই লিখছি, আমাদের ব্যয়ের হার হচ্ছে অবশিষ্ট টাকার সমানুপাতিক। মানে যেটা অবশিষ্ট থাকে, কি পরিমাণ টাকা আমার কাছে বেঁচে আছে বা অবশিষ্ট আছে, সেই টাকাটার উপর আমি লক্ষ্য করে আমি আমার ব্যয় মানে টাকা খরচ করব, এরকমটাই তো, তাই না? আমরা যদি এই বিষয়টা বুঝে থাকি, তাহলে আমরা মোটামুটি তেজস্ক্রিয়তার যে বিষয়টা রয়েছে সেটা বুঝে গেছি। কেন তেজস্ক্রিয়তার জন্য ঐকিক নিয়ম খাটে না? কেন? কারণটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের জন্য আমি বললাম আমার যে ব্যয়ের হার ছিল সেটা হচ্ছে অবশিষ্ট টাকার সমানুপাতিক। ঠিক একইভাবে তেজস্ক্রিয় ক্ষয়ের হার হবে। আচ্ছা, আমি যদি এখানে একটা কথা লিখি, সেটা কি? আমি এখানে একটা কথা লিখছি, সেটা কি? নির্দিষ্ট সময়ে তেজস্ক্রিয় ক্ষয়ের হার ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। আচ্ছা, তেজস্ক্রিয় ক্ষয় মানে আদি পরমাণু থেকে কিছু পরমাণু ক্ষয় হয়ে যাচ্ছে, যেমনটা আমার টাকা থেকে কিছু টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, তাই না? এটা অনেকটা আমরা রিলেট করতে পারি, ঠিক আছে? অনেকটা একই বিষয়। আমার খরচের পরিমাণ ছিল আমার কাছে অবশিষ্ট টাকার সমানুপাতিক। যখন বেশি টাকা ছিল তখন আমি বেশি পরিমাণে খরচ করতাম, যখন আমার কাছে টাকার পরিমাণ কমে যায় তখন আমি কম পরিমাণে খরচ করি। ঠিক একইভাবে কোনো একটা মৌলতে যদি মনে করো শুরু থেকে মানে শুরুর দিকে 10⁶ এতটি পরমাণু আছে, ঠিক আছে? তখন যে ভাঙবে মানে পরমাণুগুলোর যে ক্ষয় হবে বা ভাঙবে, তখন যে ক্ষয়ের হার 10⁶ এত সংখ্যক পরমাণু যখন ছিল, তখন যে ক্ষয়ের হার ছিল
মনে করো পরমাণুগুলো কমে 10 পাওয়ার 3 এত টি হলো, ঠিক আছে। তাহলে ক্ষয়ের হার কি একই থাকবে? আমার কাছে বেশি টাকা ছিল, আমি বেশি খরচ করতাম, বেশি পরিমাণ আছে বেশি ক্ষয় হবে, কম পরিমাণ আছে ক্ষয়ের হার কমবে। বোঝা গেছে বিষয়টা? আমার কথাই বোঝা গেছে? যখন বেশি পরমাণু ক্ষয়ের পরিমাণ বেশি, কম পরমাণু ক্ষয়ের হারও কম। একই হারে ক্ষয় কখনোই হবে না। যখন বেশি পরমাণু থাকবে তখন ক্ষয়ের পরিমাণটা বেশি হবে, যখন কম পরমাণু থাকবে তখন ক্ষয়ের পরিমাণটা কম হবে। এই কথাই মূলত এখানে বলা হয়েছে নির্দিষ্ট সময়ে, কোনো একটা নির্দিষ্ট সময়ে তেজস্ক্রিয় ক্ষয়ের হার ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। বেশি পরমাণু বেশি ক্ষয়, কম পরমাণু কম ক্ষয়, এটাই বলছে অক্ষত পরমাণু সংখ্যার কি ভাইয়া সমানুপাতিক। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এই অঙ্কটা যেটা আমি লিখছি এটা কেন ঐকিক নিয়মে হবে না, আমরা আশা করি এই বিষয়টা বুঝছি। ঠিক আছে ভাই, আমরা এটা বুঝছি। তাহলে এখন আমরা আলোচনা করবো কি নিয়ে ভাই? তেজস্ক্রিয়তার টপিকটা নিয়ে আমরা আলোচনা শুরু করব, ঠিক আছে। আচ্ছা, তেজস্ক্রিয়তার এই ম্যাথগুলো যেহেতু ঐকিক নিয়মে হচ্ছে না, তাহলে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য নিশ্চয়ই কোনো বিকল্প নিয়ম রয়েছে, তাই না? সেই বিকল্প নিয়ম অর্থাৎ যে সূত্রগুলো রয়েছে তেজস্ক্রিয়তা সম্পর্কিত, ওই সূত্রগুলো আমরা এখন আস্তে আস্তে প্রতিপাদন করা শুরু করব, ঠিক আছে। আচ্ছা, মনে করো কোন একটা পরমাণুতে শুরুতে মানে কোন একটা মৌলের শুরুতে n সংখ্যক মানে n নট সংখ্যক পরমাণু ছিল, ঠিক আছে। n নট সংখ্যক পরমাণু ছিল। সময় যাওয়ার সাথে সাথে শুরুতে মানে n নট সংখ্যক পরমাণু ছিল, শুরুতে সময় t = 0 মানে শুরুতে, ঠিক আছে। সময় যাওয়ার সাথে সাথে t নট থেকে সময় যখন t হইল, শুরুতে পরমাণু সংখ্যা ছিল n নট, এখন যত সময় যাবে তত পরমাণু ক্ষয় হবে, তাই না? কয়টা ক্ষয় হয়েছে আমরা জানি না, ঠিক আছে, বের করবো, হিসাব করে আস্তে আস্তে বের করবো। শুরুতে মনে করো ছিল n নট, ক্ষয় হয়ে পরমাণু সংখ্যা হইল মনে করো n সংখ্যক। শুরুতে ছিল n নট, ক্ষয় হইল n সংখ্যক। আদিতে সময় ছিল t, পরে সময় হইল মানে আদিতে সময় ছিল t = 0, পরে সময় হইল মনে করো t, মানে t সময় পর n নট থেকে n সংখ্যক পরমাণুতে পরিণত হয়েছে, বাকিগুলো ক্ষয় হয়েছে। আচ্ছা, ক্ষয়ের যে পরিমাণ আমরা এটাকে dn দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। আর t নট থেকে মানে 0 থেকে t সময় পর্যন্ত আমরা এটাকে dt দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। আমরা আমাদের হিসাবের জন্য আমরা এই যে ক্ষয় সেটাকে আমরা dn দ্বারা প্রকাশ করলাম এবং সময়টাকে dt দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। আমি একটা কথা বলছিলাম একটু আগে, আমার ব্যয়ের হার হবে আমার কাছে অবশিষ্ট টাকার সমানুপাতিক। একইভাবে তেজস্ক্রিয় ক্ষয়ের হার হবে কোন একটা নির্দিষ্ট সময়ে তেজস্ক্রিয় ক্ষয়ের হার হবে ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। আচ্ছা, তেজস্ক্রিয় ক্ষয়ের হার মানে কি বললাম? তেজস্ক্রিয় ক্ষয় মানে কতটুকু অংশ ক্ষয় হয়েছে? dn সংখ্যক পরমাণু মনে করো ক্ষয় হয়েছে, আর কত হার মানে সময় দ্বারা ভাগ, হার মানে কি ভাই? সময় দ্বারা ভাগ, কত সময়? dt সময়। এই যে ক্ষয়ের হারটা তেজস্ক্রিয় ক্ষয় হচ্ছে dn সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়েছে কত সময় ধরে? dn সময় ধরে, ঠিক আছে। আর dn/dt অর্থাৎ তেজস্ক্রিয় ক্ষয়ের হার, এটা বোঝাচ্ছে, তাই না? কোন একটি তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় ক্ষয়ের হার হবে ওই সময়ে, আমরা dt সময় পর মনে করছি পরমাণু সংখ্যা মানে অবশিষ্ট পরমাণু সংখ্যা কত? n। শুরুতে ছিল n নট, dt সময় অতিক্রম করার পর পরমাণু সংখ্যা হচ্ছে n। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের হার হচ্ছে কোন একটা নির্দিষ্ট সময় অর্থাৎ dt সময় পর অবশিষ্ট পরমাণুকে n, আগে ছিল n নট, ক্ষয় dn সংখ্যক পরমাণু ক্ষয় হয়ে গেছে, তাহলে অবশিষ্ট থাকলো কে ভাই? n। তেজস্ক্রিয় ক্ষয়ের হার কোন একটা নির্দিষ্ট সময়ে তেজস্ক্রিয় ক্ষয়ের হার ওই সময়ে dt সময় পর বা ওই সময়ে মানে ক্ষয় হওয়ার পর নির্দিষ্ট সময়ে কতটুকু অবশিষ্ট আছে? n সংখ্যক। এই অবশিষ্ট পরমাণু সংখ্যার কি ভাইয়া
সমানুপাতিক। বুঝা গেছে? তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র নামে একটা সূত্র আছে, সেই সূত্রটাকে তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্রটা আছে সেটা হচ্ছে কোন একটা তেজস্ক্রিয় পদার্থের কোন নির্দিষ্ট সময়ে কোন একটা তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয় ক্ষয়ের হার অর্থাৎ dN/dt এর মানটা ওই সময়ে অবশিষ্ট পরমাণু সংখ্যার কি ভাইয়া সমানুপাতিক। বুঝা গেছে? এই জিনিসটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র। বুঝা গেছে? আচ্ছা, সামনে একটা কি হবে? মাইনাস হবে। কেন? ক্ষয় হচ্ছে, আগে যে পরিমাণ ছিল পরে আদি অংশের তুলনায় কমে গেছে, ওই জন্য কি ভাবে মাইনাস দেওয়া লাগবে সামনে একটা। ঠিক আছে, মানে ক্ষয় বোঝাতে আমরা মাইনাস ইউজ করি। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্রটা সেটা ছিল কোন একটা নির্দিষ্ট সময়ে কোন একটা তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় ক্ষয়ের হার হবে ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যা অর্থাৎ n এর সমানুপাতিক। বুঝা গেছে? আচ্ছা, এখানে যদি আমি সমানুপাতিক চিহ্নটা উঠাই অর্থাৎ dN/dt ইকুয়াল টু মাইনাসটা আমি এদিকে নিয়ে গেলাম মাইনাস n, এখানে একটা ধ্রুবক দ্বারা গুণ করা লাগবে। সমানুপাতিক উঠে আমরা যদি সমান চিহ্ন ব্যবহার করি তাহলে একটা কি করা লাগবে? ধ্রুবক ইউজ করা লাগবে। এই ধ্রুবকটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। সমানুপাতিক চিহ্ন উঠে আমরা এখানে একটা ধ্রুবক ব্যবহার করছি, এই ধ্রুবক হচ্ছে ল্যামডা। এই ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য না, এই ল্যামডা হচ্ছে অন্য একটা মিনিং প্রকাশ করে। এখানে ল্যামডা হচ্ছে কি ভাই? অবক্ষয়। ল্যামডা হচ্ছে কি ভাই? অবক্ষয় ধ্রুবক, একটা ধ্রুবক যাকে বলা হয় অবক্ষয় ধ্রুবক। এই ধ্রুবককে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আশা করি আমরা তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্রটা ছিল সেটা বুঝতে পারছি। আমি যদি আরেকবার বলি, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা হচ্ছে কোন একটি তেজস্ক্রিয় পদার্থের নির্দিষ্ট সময়ে কোন একটি তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয় ক্ষয়ের হার ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। কোন একটি তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয় ক্ষয়ের হার ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যার কি ভাইয়া? সমানুপাতিক। আমরা সমানুপাতিক চিহ্ন উঠে সমান চিহ্ন ব্যবহার করছি। আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা এখানে একটা ধ্রুবক ব্যবহার করছি, সেটা হচ্ছে কি ভাই? ল্যামডা। ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক। আচ্ছা, অবক্ষয় ধ্রুবক কি আবার সেটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্রটা ছিল অর্থাৎ dN/dt সমান মাইনাস n ল্যামডা ইনটু n। ঠিক আছে, এটা আমরা আশা করি সবাই বুঝছি। তাহলে এখন আমরা আলোচনা করব অবক্ষয় ধ্রুবক নিয়ে। আচ্ছা, এটা আবার কি জিনিস? অবক্ষয় ধ্রুবকের সংজ্ঞাটা হচ্ছে কোন একটি তেজস্ক্রিয় পদার্থের, আচ্ছা আমি যদি লিখে দিই, কোন তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভেঙে আমরা কি লিখছি ভাইয়া? বলা হচ্ছে কোন তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণুর একক সময়ে ভেঙে যাওয়ার যে সম্ভাবনা তাকে অবক্ষয় ধ্রুবক বলি। এখন n থেকে n এ পরিণত হইতে অনেকগুলো পরমাণু ভাঙন ঘটছে, তাই না? অনেকগুলো পরমাণুর ভাঙন ঘটছে। এখন কোন একটা নির্দিষ্ট পরমাণুর ভেঙে যাওয়ার যে সম্ভাবনা সেটাকেই বলা হচ্ছে অবক্ষয় ধ্রুবক। এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে সময় ইনভার্স 1। বোঝা গেছে কি? সময় ইনভার্স 1 মানে এটা সেকেন্ড ইনভার্স 1 হতে পারে, মিনিট ইনভার্স 1 হতে পারে, আওয়ার ইনভার্স 1 হতে পারে, ডে ইনভার্স 1 হতে পারে, তারপরে ইয়ার ইনভার্স
1 হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে, মানে সময় ইনভার্স 1। তাহলে অবক্ষয় ধ্রুবক বিষয়টা হচ্ছে কোন একটা তেজস্ক্রিয় পদার্থের, মানে তেজস্ক্রিয় পদার্থে অনেকগুলো পরমাণুর ভাঙন ঘটে, কোন একটা নির্দিষ্ট পরমাণুর, কি বললাম ভাই, কোন একটা নির্দিষ্ট পরমাণুর, কোন একটা নির্দিষ্ট পরমাণুর ওই সময়ে ভেঙে যাওয়ার যে সম্ভাবনা, অনেকগুলো পরমাণুর ভাঙন ঘটছে কিন্তু একটা নির্দিষ্ট পরমাণুর ভেঙে যাওয়ার যে সম্ভাবনা, সেটাকে বলা হয় অবক্ষয় ধ্রুবক। বুঝা গেছে? একটা নির্দিষ্ট পরমাণুর এন নট থেকে এন এ পরিণত হইতে অনেকগুলো পরমাণু কি ঘটছে ভাই, ভাঙন ঘটছে, কিন্তু একটা নির্দিষ্ট পরমাণুর ভেঙে যাওয়ার যে সম্ভাবনা, সেটা হচ্ছে কি ভাই, অবক্ষয় ধ্রুবক। একক হচ্ছে সময় ইনভার্স 1। আশা করি আমরা অবক্ষয় ধ্রুবক নিয়ে, মানে বিষয়টা কি অবক্ষয় ধ্রুবক সেটা আমরা বুঝছি, ঠিক আছে ভাই। তো তেজস্ক্রিয়তার যে বেসিক সূত্রটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সেই সূত্রটা কি ছিল, মানে একটু আগে আমরা জাস্ট আলোচনা করলাম, সেটা হচ্ছে dn/dt = -n * λ, ঠিক আছে। এখানে এই যে আদিতে ছিল n নট, হয়ে পরিণত হয়েছে n, অর্থাৎ ক্ষয়ের হার dn/dt হচ্ছে ক্ষয়ের হার সমান আদি পরমাণু সংখ্যার সমানুপাতিক। ওই সমানুপাতিক চিহ্ন উঠে আমরা অবক্ষয় ধ্রুবক অর্থাৎ ল্যামডা ব্যবহার করছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে বের করতে চাই যে একটা নির্দিষ্ট সময় পর কতগুলো পরমাণু অবশিষ্ট থাকবে, সে তার যে হিসাব নিকাশ, সেই পরিমাণটা আমরা বের করতে চাই, ঠিক আছে। মানে এখান থেকে এমন একটা সূত্র আমরা নিয়ে আসতে চাই যে সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো কোন একটা নির্দিষ্ট সময়ে কতটুকু পরমাণু ক্ষয়প্রাপ্ত হইলো অথবা কতটুকু পরমাণু অবশিষ্ট থাকলো, সেই হিসাবটা আমরা বের করবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখান থেকে কি কাজ করব, আমাদের এখানে আমরা পরিবর্তনটা ক্ষুদ্র নিচ্ছি অনেক, dn মানে dn/dt, অর্থাৎ এই পরিবর্তনটা অনেক ক্ষুদ্র, ঠিক আছে। আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, মানে ইন্টিগ্রেশন করি, এটার উভয় দিকে আমি কি করলাম, ইন্টিগ্রেশন করলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ইন্টিগ্রেশন করার আগে যদি আমি একটা কাজ করি, কি কাজ, আমার সূত্র হচ্ছে dn/dt = n ল্যামডা সামনে মাইনাস, ঠিক আছে। এখানে আমি নিয়ে আসলাম dn/n = মাইনাস ল্যামডা ইনটু dt। আমি আবার বলছি, এই ল্যামডা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য না, এটা হচ্ছে অবক্ষয় ধ্রুবক। অবক্ষয় ধ্রুবক যার একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 1, মিটার মিনিট ইনভার্স 1, আওয়ার ইনভার্স 1, মানে যে কোনো একটা সময় ইনভার্স 1 হতে পারে। আচ্ছা, আমি n এর যে পরিমাণ, মানে অবশিষ্ট n হচ্ছে কি, n হচ্ছে অবশিষ্ট পরমাণু। এই অবশিষ্ট পরমাণু মানে নির্দিষ্ট সময় পর অবশিষ্ট পরমাণুর যে পরিমাণটা, সেটা আমরা বের করব। এটা বের করার জন্য আমাকে এখন কি করা লাগবে ভাই, ইন্টিগ্রেশন। কি করা লাগবে, ইন্টিগ্রেশন করার জন্য আমরা মানে এখানে লিমিট বসাবো, ঠিক আছে। লিমিট কি, যখন শুরুতে ছিল এখানে পরমাণু আছে, এখানে আমার পরমাণুর লিমিট বসানো লাগবে, এখানে সময় আছে, সময়ের লিমিট বসানো লাগবে, ঠিক আছে। আচ্ছা, যখন শুরু ঘটছিল তখন শুরুতে পরমাণু সংখ্যা ছিল n নট, ঠিক আছে। শুরুতে পরমাণু সংখ্যা ছিল ভাই n নট। যখন পরমাণু সংখ্যা ছিল n নট, তখন সময় ছিল t সমান কি 0, মানে শুরুতে পরমাণু ছিল n নট, সময় ছিল তখন 0, ঠিক আছে ভাই। আচ্ছা, ক্ষয় ঘটার ফলে পরমাণু হলো কি n, পরমাণু কতটুকু হলো n, শুরুতে ছিল n নট, পরে তেজস্ক্রিয় ক্ষয় ঘটার পরে পরমাণু সংখ্যা হলো n, ঠিক আছে। আচ্ছা, n নট থেকে n এ পরিণত হইতে সময় কতটুকু লাগছে, t, সময়ের পরিমাণ কি ভাই, t। তাহলে সময় 0 থেকে কি ভাই, t। আমরা কি লিমিটগুলো বুঝতে পারছি? যখন শুরুতে ছিল তখন পরমাণু সংখ্যা ছিল n নট এবং সময় ছিল 0। যখন তেজস্ক্রিয় ক্ষয় ঘটার ফলে পরমাণু n নট থেকে n হলো, সময় 0 থেকে t, মানে t সময়ে এই পুরো প্রক্রিয়াটা ঘটছে, আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, আমরা ইন্টিগ্রেশনে একটা সূত্র জানি, কি, ইন্টিগ্রেশন অফ dx/x, এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে। এই সূত্রটা কি ভাই, ln x, এটা আমরা সবাই জানি, তাই না। যেহেতু অনির্দিষ্ট যুগ যেটা, তাহলে প্লাস আমরা একটা কনস্ট্যান্ট যোগ করি। আমি বোঝাতে যাচ্ছি ইন্টিগ্রেশন অফ dx/x, এটা সূত্র হচ্ছে ln x। আমরা ওই x এর জায়গায় যদি n কে বিবেচনা করি, তাহলে dn/n, তাহলে এটা যে
ইন্টিগ্রেট ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে কি ln n, ঠিক আছে, বুঝা গেছে? dx/x সমান ln x, dn/n সমান ln n, বুঝা গেছে? এখন আমাদের লিমিটের মানগুলো আমরা এখানে বসাবো। আপার লিমিট হচ্ছে n, লোয়ার লিমিট হচ্ছে n, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ইকুয়াল টু মাইনাস, আচ্ছা এটা হচ্ছে অবক্ষয় ধ্রুবক, ল্যামডা কি ভাইয়া? ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক। আচ্ছা, ধ্রুবকের কি কোনো ইন্টিগ্রেশন আছে? ইন্টিগ্রেশন নিয়ে ধ্রুবকের কোনো কাজ আছে না, তাহলে যেহেতু কাজ নেই এটাকে আমরা বাইরে নিয়ে চলে আসবো। মাইনাস ল্যামডা ইন্টিগ্রেশন অফ ডিটি সমান মাইনাস ল্যামডা। আচ্ছা, আমরা আরেকটা সূত্র জানি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা কি ভাইয়া? সূত্র হচ্ছে এক্স প্লাস সি। আমরা যারা এগুলো জানি সেটা তো তার জন্য তো খুবই ভালো। আর কেউ যদি মনে করো কারো ইন্টিগ্রেশন অধ্যায়টা এখনো কমপ্লিট করা হয়নি, আমরা যখন ম্যাথ নিয়ে আলোচনা করব তখন ম্যাথের প্রতিটা অধ্যায়ে আমরা ডিটেইলস ইনশাআল্লাহ আলোচনা করব। এভাবে আলোচনা করতে করতে আমরা একসময় ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব, তখন আমরা ইনশাআল্লাহ এই সূত্রগুলো নিয়ে ডিটেইলসে কথা বলবো, ঠিক আছে? এখন জাস্ট এই সূত্রটা মনে রাখি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান এক্স প্লাস সি, অনির্দিষ্ট যুগজের জন্য একটা ধ্রুবক যোগ করা লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি এটা মানে কি হবে? টি। আচ্ছা, এটা লিমিট ছিল 0 থেকে টি, তাহলে আমাকে এখানে লিমিট বসানো লাগবে 0 থেকে টি। ইন্টিগ্রেশনটা আমরা বুঝছি ভাই, খুবই সাধারণ একটা ইন্টিগ্রেশন। dn/n এর যে মানে dx/x এর যে সূত্র, dx/x এর যে সূত্র সেটা হচ্ছে ln x। আমি ln x এর জায়গায় জাস্ট n বসাইছি, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ ডিটি, ইন্টিগ্রেশন অফ dx এর সূত্র হচ্ছে x প্লাস সি। অনির্দিষ্ট যুগজের জন্য একটা ধ্রুবক যোগ করা লাগে, যেহেতু এটা নির্দিষ্ট যুগজ মানে লিমিট দেওয়া আছে, ওই জন্য এখানে কোনো ধ্রুবক যোগ করা লাগবে না। ইন্টিগ্রেশন অফ ডিটি অর্থাৎ টি, ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা তাহলে আমরা এখানে কি পাবো? আমাদের নিয়মটা ছিল আমরা আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো, ঠিক আছে? এমনটাই তো, তাই না? ইকুয়াল টু মাইনাস ল্যামডা আপার লিমিট টি মাইনাস লোয়ার লিমিট 0, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, লগারিদমের একটা নিয়ম আছে, বিয়োগ থাকলে কি করা যায়? ভাগ করা যায়। বিয়োগ থাকলে ভাগ করা যায়। ln n/n0, ঠিক আছে? আচ্ছা, সমান মাইনাস ল্যামডা ইনটু টি, বুঝা গেছে? আচ্ছা, আশা করি এই পর্যন্ত আমাদের কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এদিকে ln আছে, ln কে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে কি হবে? n/n0। এদিকে ln আছে, এদিকে যদি ln কে যদি আমরা ওইদিকে নিয়ে যাই অর্থাৎ, আচ্ছা আমি যদি এটা মুছাই দিই, এখন আমরা কি পাইলাম? ln n/n0 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। এখন আমরা যদি উভয় দিকে ই ভিত্তিক নিয়ে আসি অর্থাৎ ই কে ভিত্তি নিয়ে আসি, ই ln n/n0 ইকুয়াল টু মাইনাস ই পাওয়ার মাইনাস ল্যামডা টি, মানে উভয় দিকে ভিত্তি হিসাবে আমরা পি নিয়ে আসছি, ঠিক আছে? এখন ই আর ln হচ্ছে দুইটা বিপরীত ফাংশন, তাই না? বা দুইটা বিপরীত অপারেটর, যেটাই বলো। ই আর ln হচ্ছে দুইটা বিপরীত, ওই জন্য ই এর পরে যদি ln থাকে তাহলে এই দুইটা বাদ চলে যায়, ঠিক আছে? আমরা এটা জানি। তাহলে আমরা পাবো n/n0 ইকুয়াল টু ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। অতএব n সমান n0 ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই সূত্রটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি, ঠিক আছে?
এখানে ই আর এলএন হচ্ছে দুইটা বিপরীত অপারেটর, যদি ই এর পরে এলএন থাকে তাহলে এটা বাদ চলে যায়, এটা আমরা কম বেশি সবাই জানি, ঠিক আছে ভাই? তাহলে n বাই n নট সমান ই পাওয়ার মাইনাস ল্যামডা টি, অতএব n সমান n নট ই পাওয়ার ল্যামডা মাইনাস ল্যামডা টি, ঠিক আছে? এটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের যে মানে মূল সূত্র থেকে আমরা যে সূত্রটা প্রমাণ করলাম সেটা হচ্ছে, আচ্ছা সেটা কি ভাই? সেটা হচ্ছে কি n ইকুয়াল টু n নট ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে কোনটার দ্বারা কি বোঝাচ্ছে? n হচ্ছে t সময় পর অক্ষত পরমাণু সংখ্যা, n হচ্ছে কি ভাই? অক্ষত পরমাণু সংখ্যা, ঠিক আছে? আর n নট আদি পরমাণু সংখ্যা। n হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা, n নট হচ্ছে আদি পরমাণু সংখ্যা, আর ই তো ইর মান তো আমরা জানি, ঠিক আছে? এই কি জিনিস আমরা এটা জানি। আচ্ছা ল্যামডা কি? ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক, আর টি কি? টি হচ্ছে কত সময়ে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে? এই তেজস্ক্রিয় ক্ষয়ের যে ঘটনাটা এটা কতক্ষণ ধরে ঘটছে সেই সময়ের মানটাই হচ্ছে টি। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা হচ্ছে n ইকুয়াল টু n নট ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে n হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা, মানে কতটুকু পরমাণু তেজস্ক্রিয় ক্ষয় ঘটার পরে কতটুকু পরমাণু অবশিষ্ট থাকলো, ক্ষয় ঘটার পরে কতটুকু পরমাণু অবশিষ্ট থাকলো সেটাই হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা। n নট হচ্ছে আদিতে যে পরমাণু ছিল সেই সংখ্যাটা, ল্যামডা হচ্ছে এই জিনিসটা তো আমরা একটু আগে আলোচনা করলাম, ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক, আর টি হচ্ছে কি ভাই? সময়। আশা করি এই জিনিসটা আমরা এই সূত্রের প্রতিপাদনটা আমরা বুঝছি, ঠিক আছে ভাই? আচ্ছা আমি এটা বুঝলাম এখন। আচ্ছা তাহলে আমরা এতক্ষণ ধরে টি সময় পর অক্ষত পরমাণু সংখ্যার যে সূত্রটা সেটা প্রতিপাদন করলাম। কি বললাম, কি করলাম ভাই? টি সময় পর অক্ষত পরমাণু সংখ্যা, অর্থাৎ n ইকুয়াল টু n নট ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই সূত্রটা কিভাবে আসে এই বিষয়টা নিয়ে আমরা প্রতিপাদন করলাম, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় নিয়ে, ঠিক আছে? কিভাবে বললাম? অধ্যায়। অধ্যায় আবার কি? অধ্যায় মানে অর্ধেক আয়ু, অধ্যায় মানে হচ্ছে অর্ধেক আয়ু মানে অর্ধেক জীবনকাল। আচ্ছা একটা তেজস্ক্রিয় পদার্থের শুরুতে পরমাণু ছিল n নট, এভাবে তেজস্ক্রিয় ক্ষয় ঘটতে আসে ঘটতে আসে। আচ্ছা একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি তেজস্ক্রিয় ক্ষয় কখনো শেষ হবে না, তেজস্ক্রিয় ক্ষয় কখনো শেষ হয় না, এটা অনন্তকাল ব্যাপী চলতে থাকবে, ঠিক আছে? তেজস্ক্রিয় ক্ষয় কখনো শেষ হবার নয়, বোঝা গেছে? কি বললাম ভাইয়া? তেজস্ক্রিয় ক্ষয় কখনো শেষ হবার নয়, তেজস্ক্রিয় ক্ষয় কখনো শেষ হবার নয়, মানে এটা অনন্তকাল ব্যাপী চলতেই থাকবে। আচ্ছা যাই হোক ওটা আলাদা কথা। শুরুতে পরমাণু ছিল n নট, সময় যাওয়ার সাথে সাথে এর যে আদিতে পরমাণু ছিল, যে পরমাণু ছিল সেটা ক্ষয় হতে হতে এভাবে চলতেই থাকবে, ঠিক আছে? অধ্যায় হচ্ছে এমন একটা বিষয় কত সময় পর, মানে অধ্যায় হচ্ছে একটা সময় যে সময় পর অর্ধেক সংখ্যক পরমাণু ক্ষয় হয়ে যাবে, অর্ধেক সংখ্যক পরমাণু ক্ষয় হয়ে যাবে। আমার কথা বোঝা গেছে কি? এটা অধ্যায় হচ্ছে এমন একটা সময়, মানে অধ্যায় কিছুই না, অধ্যায় হচ্ছে জাস্ট একটা সময় যে সময়ে কোন একটা পরমাণুর মানে কোন একটা মৌলের অর্ধেক সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হবে, বোঝা গেছে? আচ্ছা আমরা একটু আগে সূত্রটা পড়লাম n ইকুয়াল টু n নট ই পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমরা এই ঠিক কোন সময়টা বের করবো? আমরা অর্ধেয় মানে অর্ধেক জীবনকালটা বের করব, এটাকে আমরা টি 1/2 বা টি হাফ দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? এই সময় পর অর্ধেক সংখ্যক পরমাণু ক্ষয় হয়ে যাবে। আদিতে যদি পরমাণু সংখ্যা হয় n নট,
ক্ষয় হবে আদি অংশের অর্ধেক সংখ্যক পরমাণু ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অর্ধায়ু কাল পর মানে অর্ধেক জীবনকাল পর কতটুকু পরমাণু অবশিষ্ট থাকবে ভাইয়া? n0 মাইনাস n0/2 অর্থাৎ n0/2। এই সংখ্যক পরমাণু অর্ধায়ু বা অর্ধ জীবন পর অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট পরমাণু কত ভাইয়া হলো? n0/2। আর এদিকে ছিল n0 e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু t হাফ। এটাকে আমরা অর্ধায়ুকে আমরা t হাফ দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, আচ্ছা এই n0 যাবে, তাহলে 1/2 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ল্যামডা t হাফ। ঠিক আছে, এ পর্যন্ত কোনো সমস্যা নাই আশা করি। আচ্ছা, এখন এদিকে ই আছে, এদিকে নিয়ে আসলে এটা হয়ে যাবে ln 1/2 ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইনটু t হাফ। ঠিক আছে, আচ্ছা এখন কি করব? এই মাইনাসটাকে যদি এদিকে নিয়ে যাই, আচ্ছা মাইনাস ln 1/2 ইকুয়াল টু ল্যামডা ইনটু t হাফ। ঠিক আছে, আচ্ছা এখানে 2 কে যদি ইনভার্স করি অর্থাৎ মাইনাস ln 2 ইনভার্স ইকুয়াল টু ল্যামডা ইনটু t হাফ। পর্যন্ত কোনো সমস্যা নাই। আচ্ছা লগারিদমের উপর যে পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, আমরা এটা জানি। ঠিক আছে, বা মাইনাস এখানে ছিল ইনটু মাইনাস 1 ইকুয়াল ইনটু ln 2 ইকুয়াল টু ল্যামডা ইনটু t হাফ। এই মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে, অতএব অর্ধায়ু t হাফ ইকুয়াল টু ln 2/λ। এই সূত্রটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, আমাদের অর্ধায়ুর যে সূত্রটা t হাফ সমান ln 2/λ, মানে আমি যদি অবক্ষয় ধ্রুবকের মানটা জানতে পারি তাহলে এই অর্ধায়ুর যে সময়টা সেটা আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে ভাই, আচ্ছা আমি আরেকবার বলতেছি, অর্ধায়ু বিষয়টা হচ্ছে অর্ধেক জীবনকাল। মানে অর্ধায়ু হচ্ছে একটা সময়, যে সময় পর কোনো একটা মৌলের অর্ধেক সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হবে। অর্ধেক ক্ষয় হলে অবশিষ্ট কতগুলো থাকবে? অর্ধেকগুলো থাকবে। আমরা এই সূত্রে জাস্ট অবশিষ্ট পরমাণু সংখ্যা বসাইছি, অর্থাৎ অর্ধেক সংখ্যক পরমাণু n0/2। এটা কত করে আমরা পাইছি? t হাফ সমান ln 2/λ। অর্ধায়ুর যে সূত্রটা সেটা হচ্ছে ln 2/λ। আশা করি আমরা সবাই বুঝছি। ঠিক আছে, আচ্ছা আমরা এই পর্যন্ত তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনা করছি, তেজস্ক্রিয়তার সূত্র নিয়ে আলোচনা করছি এবং টি সময় পর অক্ষত পরমাণুর সংখ্যার যে সূত্রটা ছিল সেটা নিয়ে আলোচনা করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা এই সূত্রগুলো সম্পর্কিত দুই একটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। ঠিক আছে, আমি অলরেডি একটা ম্যাথ লিখে রাখছি। ম্যাথটাকে এখানে বলা হচ্ছে রেডনের অধ্যায় হচ্ছে এতদিন, রেডনের অধ্যায়
3.82 ডে, মানে এতদিন। কতদিন পর এর আদি অংশের 70% ক্ষয়প্রাপ্ত হবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি অ্যান্সার করতে যাই কি করবো ভাই, আমি এখন কিছুই করব না, অ্যান্সার করব প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, টি সময় পর অক্ষত পরমাণু সংখ্যার যে সূত্রটা ছিল, টি সময় পর অক্ষত পরমাণু সংখ্যার যে সূত্রটা ছিল সেটা ছিল n = n নট e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। টি সময় পর অক্ষত পরমাণু সংখ্যা বলা হচ্ছে রেডনের অধ্যায়ে কতদিন পর রেডনের আদি অংশের এত % ক্ষয়প্রাপ্ত হবে, মানে টি এর যে মান সেটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এককটা কি দিছে, মানে কতদিন পর এতদিন পর, ঠিক আছে। আচ্ছা, এই টি এর মানটা আমাদের বের করা লাগবে। এখানে বলছে আদি অংশের 70% ক্ষয়প্রাপ্ত হবে, তার মানে ক্ষয়প্রাপ্ত হবে কতটুকু ভাই, ক্ষয়প্রাপ্ত হবে আদি অংশ যদি আমরা ধরি n নট, তাহলে আদি অংশের 70%, তাই না, n নট ইনটু 70%। ক্ষয়প্রাপ্ত হবে আদি অংশের কত পার্সেন্ট, এই যে বলে দিছে 70% ক্ষয়প্রাপ্ত হবে। কত সময় পর সেই সময়টা আমাদের বের করা লাগবে। তাহলে ক্ষয়প্রাপ্ত হবে m নট ইনটু 70/100 ইকুয়াল টু 7/10 n নট, ঠিক আছে। আচ্ছা, এই পরিমাণ অংশ ক্ষয়প্রাপ্ত হবে। এখন আমি যে এখানে n এর মানটা বসাবো সেটা কি ক্ষয়প্রাপ্ত হওয়া পরমাণু সংখ্যা ছিল নাকি অবশিষ্ট পরমাণু সংখ্যা ছিল ভাইয়া? এই n নট হচ্ছে কি, এই n নট হচ্ছে অবশিষ্ট পরমাণু সংখ্যা। এটুক পরমাণু হচ্ছে ক্ষয় হয়ে গেছে, তাহলে অবশিষ্ট পরমাণু কত ভাইয়া, 70% ক্ষয় হয়ে গেছে, তাহলে 30% অবশিষ্ট আছে না। আচ্ছা, যদি ওটা বুঝতে সমস্যা হয় তাহলে আমরা বিয়োগ করবো, ঠিক আছে। আদিতে ছিল n নট, ক্ষয় হয়েছে 7 n নট বাই 10, তাহলে এটা হলো 3 n নট বাই 10, বোঝা গেছে। এটুক পরিমাণ ক্ষয় হয়ে গেছে, অবশিষ্ট আছে 3 n নট বাই 10। আমার এখানে যে n এর মানটা আমি বসাবো সেটা হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা। আচ্ছা, যদি আমরা এভাবে বিয়োগ করতে না চাই তাহলে আমরা সহজে এখান থেকে বের করতে পারি কি 70% ক্ষয় হয়ে গেছে। কত পার্সেন্ট ক্ষয় হয়েছে? 70% ক্ষয় হয়ে গেছে, তাহলে অবশিষ্ট কতটুকু থাকবে? অবশিষ্ট থাকবে কত পার্সেন্ট? 30%। আদি অংশের 70% ক্ষয় হয়ে গেছে, তাহলে অবশিষ্ট থাকবে আদি অংশের 30%, অর্থাৎ আদি অংশ ছিল n নট ইনটু 30%, অর্থাৎ 3 n নট বাই 10, বুঝা গেছে। যদি বলতো 50% ক্ষয়প্রাপ্ত হবে, তার মানে 50% ক্ষয়প্রাপ্ত হবে, 50% অবশিষ্ট থাকবে। যদি বলতো যে কত সময় পর 40% ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে এখানে যে n এর মান, এখানে কি আমি 4 n নট বাই 10 বসাইতাম? না ভাইয়া, এটা ক্ষয়প্রাপ্ত ছিল, কিন্তু আমাকে এখানে বসাইতে হবে অবশিষ্ট অংশ। কি বসানো লাগবে? অবশিষ্ট অংশ। যদি 40% বলতো তাহলে এখানে অবশিষ্ট অংশ ছিল 6 n নট বাই 10, বুঝা গেছে। আমার এখানে যে n এর মান সেটা হচ্ছে অবশিষ্ট অংশ। এখানে যেহেতু 70% ক্ষয় হয়েছে, তাহলে অবশিষ্ট আছে কতটুকু? 30%, অর্থাৎ 3 n নট বাই 10। 3 n নট বাই 10 ইকুয়াল টু n নট e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। n নট যাবে, 3/10 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। আমাকে টি এর মান বের করা লাগবে, ঠিক আছে। এখন আমি ল্যামডার মান যদি জানতে পারি তাহলে টি এর মান আমি ইজিলি বের করতে পারবো, তাই না? আচ্ছা, ল্যামডার মান বের করার জন্য উপযুক্ত তথ্য আমাদের দেওয়া আছে। কি আছে? উপযুক্ত উপাত্ত আমাদের দেওয়া আছে। আমাকে কি বলছে? অধ্যায় হচ্ছে এতদিন, অধ্যায় মানে টি, হাফ ইকুয়াল টু 3.82 এত ডে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটা মুছে দিলাম, এটা আমরা সূত্র জানতাম, অধ্যায়ের যে সূত্রটা একটু আগে আমরা প্রমাণ করে আসলাম, এটা হচ্ছে টি হাফ সমান ln2, কিছু হচ্ছে কি ভাই ল্যামডা। এই সূত্রটা আমরা একটু আগে প্রমাণ করলাম। জাস্ট আমার কার মান লাগবে? ল্যামডার মান। ল্যামডা এর মান আমার বের করা লাগবে। তাহলে টি হাফ এর জায়গায় আমি কি লিখতে পারবো? ln2 বাই ল্যামডা সমান 3.82, ল্যামডা ইকুয়াল টু ln2 বাই 3.82। আচ্ছা, এখানে একক কি হবে? সেকেন্ড ইনভার্স 1, মিনিট ইনভার্স 1, ডে ইনভার্স 1, নাকি ইয়ার ইনভার্স 1, নাকি আওয়ার ইনভার্স 1, কোনটা? এখানে তোমাকে আমাদের দিনে এককটা দিচ্ছে, তাই না?
তাহলে ল্যামডা ইকুয়াল টু ln2 বাই টি হাফ, নিচে হচ্ছে এই সময়ের এককটা কি আসবে ডে, তাহলে এই ল্যামডার একক কি হবে ডে ইনভার্স 1। যদি এই এককটা মনে করো ইয়ারে থাকতো, এই সময়ের অধ্যায়ের যে একক সেটা যদি ইয়ারে থাকতো তাহলে এই এককটা হয়ে যেত কি হবে ইয়ার ইনভার্স 1, যদি সেকেন্ড থাকতো সেকেন্ড ইনভার্স 1 হতো, যদি অধ্যায়ের এককটা মিনিট থাকতো তাহলে ল্যামডার একক হয়ে যেত মিনিট ইনভার্স 1, মানে এই সময়ের এককটা এখানে ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ডে আছে ওই জন্য হবে ডে ইনভার্স 1, ল্যামডা ইকুয়াল টু এত ডে ইনভার্স 1, বুঝে গেছে? তাহলে আমি জাস্ট সিম্পল ভাবে ল্যামডার জায়গায় এই জিনিসটা এখন বসাই দিতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি পাবো 3/10 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ln2 বাই 3.82 ইনটু টি। এখন দেখো একটা সমীকরণ একটা চলক, আমি যদি ক্যালকুলেটরে বসাই ইজিলি এই মানটা পেয়ে যাব, তাই না? আচ্ছা, 3/10 ইকুয়াল টু e পাওয়ার মাইনাস ln2 হচ্ছে 3.82 ইন্টু এক্স, শিফট ক্যালক, এই মানটা আসতেছে আমাদের যে 6.635, অতএব টি এর মান হচ্ছে 6.635। এত ইউনিটটা কি ছিল ভাই ডে, এখানে যে ইউনিট আছে ওটা এখানে হবে, মানে এতদিন পর 70% ক্ষয়প্রাপ্ত হবে, অর্থাৎ 23% অবশিষ্ট থাকবে। বোঝা গেছে বিষয়টা? আমি যা সূত্র বসাইছি এখান থেকে অবশিষ্ট পরমাণু সংখ্যা লাগবে, আমাকে ওরা বলছে 70% ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে অবশিষ্ট কতটুকু থাকবে 30%, অবশিষ্ট থাকবে 30%, ওই অবশিষ্ট অংশটাই আমি এখানে বসাইছি। ঠিক আছে, কাজ করে এখানে আমাকে ল্যামডার মান প্রয়োজন ছিল, ল্যামডার মান বের করার জন্য ওরা প্রয়োজনীয় উপাত্ত এখানে দিয়ে রাখছে। আমরা জানি টি হাফ সমান ln2 বাই ল্যামডা, জাস্ট একটু আগে আমরা এই সূত্রটা প্রতিপাদন করছি, ওখান থেকে ল্যামডার মান আমি জাস্ট সিম্পল ভাবে এখানে বসাই দিছি। আমি এক চলকের একটা সমীকরণ জাস্ট ক্যালকুলেটরে বসাইছি, মানে ইনপুট দিছি, আমি আউটপুট হিসাবে সময়ের মানটা 6.635 পেয়ে গেছি। বোঝা গেছে বিষয়টা? তাহলে কত সময় পর 70% ক্ষয়প্রাপ্ত হবে বা 30% অবশিষ্ট থাকবে, এই যে 6.635 এতদিন পর 70% ক্ষয়প্রাপ্ত হবে। আশা করি এত ডিটেলসে বলার পর কারো বুঝতে আর মানে বাকি থাকবে না। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। ঠিক আছে, আমি এটা বুঝলাম এখন।